ফার্স্ট অফ অল এক বাচ্চার বাপ উনি, তাই উনি নেভির ক্যাপ্টেন হোক কিংবা সামান্য অফিসার, আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। তৃষা তীব্র চিৎকারে কথাগুলো বললেও ঘরের অন্য দুই সদস্যের মধ্যে বিশেষ কোনো বিকার দেখা গেল না। ভাবি শাইলা বেগম পাষাণ মূর্তির ন্যায় নির্বিকার চিত্তে বসে আছেন, আর বড় ভাই তৌফিক সাহেব অপরাধীর মতো মস্তক অবনত করে নিঃশব্দে অবস্থান করেছেন। তৃষা সদ্য কলেজে পদার্পণ করেছে বলা যায়, চঞ্চলতা তার স্বভাবজাত। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের অত্যন্ত মনোযোগী একজন শিক্ষার্থী। বাড়ি সুবর্ণনগর গ্রামে হলেও পড়াশোনার খাতিরে শহরে থাকে সে। তবে দুদিন আগে বড় ভাইয়ের অসুস্থতার খবরে হন্তদন্ত হয়ে জরুরি ভিত্তিক ছুটি নিয়েই আজ হোস্টেল থেকে ছুটে এসেছে সে। অথচ বাড়ি এসে দেখলো ভাইয়ার অসুখটা আসলে একটা বাহানা মাত্র। আসল উদ্দেশ্য তাকে বিয়ে দেওয়া। সাধারণ বিয়ে হলে তার হয়তো কোনো আপত্তি থাকতো না, কিন্তু যখন শুনলো তার পাত্র আর্য এহসান শাইলা বেগমের দূর সম্পর্কের আত্মীয় এবং নেভির দাপুটে ক্যাপ্টেন, তৎক্ষণাৎ বেঁকে বসেছে সে। কারণ একটাই, আর্য বিপত্নী। শুধু তাই নয়, তার 5 বছরের একটি মেয়েও আছে। তৃষা ফুঁসতে ফুঁসতে বলল, ভাইয়া তুমি অন্তত কিছু বলো। আমায় এভাবে মিথ্যা বলে ডেকে এনে এই বয়সে একটা বাচ্চার মায়ের চেয়ারে বসিয়ে দিতে চাইছো? শাইলা বেগম এবার মুখ খুললেন, গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, অনেক তো হলো, বাবা মা মরা ননদকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি, এখন আমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবি? ভালো পাত্র পেয়েছি তাই সম্বন্ধ করেছি। তোর ভালোর জন্যই বলছি তৃষা, জেদ করিস না। ভাবির মুখের এই কর্কশ কথাগুলো তৃষার বুকে তীরের মতো বিঁধল। নিজের ভাইকেও আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে তার। তৌফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তৃষা, আর্য মানুষ হিসেবে খুব ভালো, তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে রে বোন আমার, আর জেদ করিস না। তৃষা বরাবরই বড্ড একঘেয়ে, জেদ আর ক্রোধে প্রকম্পিত কণ্ঠে সে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না ভাইয়া, বড্ড ভেবেছ আমাকে নিয়ে, এবার আমার নিজের চিন্তা আমাকে করতে দাও। এই বিয়ে আমি করব না। করব না মানে করবই না। শাইলা বেগম অত্যন্ত ধূর্ত রমণী। আর্যর সাথে বিয়ে হলে তৃষার ভবিষ্যৎ করবে কিনা সে ব্যাপারে তার কিচ্ছু যায় আসে না। তিনি চিন্তিত নিজের ভবিষ্যৎ নিয়ে। আর্যর সাথে তৃষার বিয়ে হলে তার ভবিষ্যৎ আর তার ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিষ্কার। শাইলা বেগম এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তৌফিক নেওয়াজের দিকে আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলেন, এই জন্যই বলেছিলাম বোনকে বেশি আশকারা দিও না। শুনলে না আমার কথা? পাঠালে শহরে পড়তে। এখন বুঝছো তো ঠেলা? এত বড় মেয়ে এখন মাথার উপর চড়ে নাচছে, মুখে মুখে তর্ক করছে, আমাদের খেয়ে পড়ে আমাদেরই অপমান করছে। তৌফিক সাহেব অসহায়ের মতো মিনমিন করে বললেন, আরে ও তো ছোট মানুষ, হুট করে সব শুনে ঘাবড়ে গেছে। ছোট মানুষ? শায়লা বেগমের ব্যঙ্গাত্মক হাসিতে ঘর যেন কেঁপে উঠল। 18 বছর বয়স হয়েছে, একে ছোট মানুষ বলে না। আর কতকাল আমাদের হাড়মাস জ্বালিয়ে এখানে পড়ে থাকবে? আমরা কি নিজেদের সন্তানদের বাদ দিয়ে আজীবন ওর পেছনে টাকা ঢালবো? ক্যাপ্টেন আর্যর মতো পাত্র কপালে জোটা ভাগ্যের ব্যাপার। আর্যর হাত ধরে এই পরিবারে উন্নতি আসবে বলেই তো আমি এত খাটছি, আর উনি এখন নখরা দেখাচ্ছেন। তৃষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভাবির কথাগুলো তার আত্মসম্মানে প্রচন্ড আঘাত করলো। সে বুঝতে পারলো এই বাড়িতে তার অবস্থান এখন কেবলই একজন বোঝা হিসেবে। তার পড়াশোনা, তার স্বপ্ন সবই শায়লা বেগমের চোখে অপচয়। শায়লা বেগম থামলেন না, আরো বিষ ঢেলে বললেন, নিজের মা বাপ তো নেই, এখন আমরা মরে গেলেই তো বাঁচিস। তাহলে বুঝতি দুনিয়া কত কঠিন। আমাদের ঘাড় মোটকে খেয়ে এখন সতীপনা দেখানো হচ্ছে। রাজি না হলে আজই হোস্টেলে চলে যা, আর কোনোদিন এই বাড়ির মুখ দেখবি না, আমরাও দায় মুক্ত হই। তৌফিক সাহেব অপরাধীর মতো মাথা নিচু করে রইলেন। নিজের আদরের বোনটার দিকে চেয়ে একটা প্রতিবাদ করার সাহসও তার নেই। তৃষার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই সে সেটা মুছে ফেললো। জেদটা এখন আর বিয়ে না করার উপর নেই, বরং এই বাড়ি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার উপর চেপে বসেছে। শায়লা বেগমের প্রতিটি কথা তাকে বুঝিয়ে দিয়েছে এখানে তার মায়ার কোনো দাম নেই। তৃষা কাপা কাপা গলায় কিন্তু স্পষ্ট স্বরে বলল, থামো ভাবি, আর একটা কথাও বলবে না। আমি বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে কতটা অপছন্দের। তোমাদের ঘাট থেকে নামার জন্য যদি এই বিয়েটা সমাধান হয় তবে আমি রাজি। তৌফিক সাহেব চমকে উঠে তাকালেন। তৃষা ভাইয়ের দিকে না তাকিয়ে শায়লা বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করব, আজই করব। তবে মনে রেখো ভাবি, আজ এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি মানে চিরকালের জন্যই নিচ্ছি। শায়লা বেগমের মুখে এক পৈশাচিক জয়ের হাসি ফুটে উঠল। তিনি ব্যস্ত হয়ে বললেন, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঈশার বাবা যাও, আয়েশা কাকিমাদের খবর দাও, ওরা তো আজই আসতে চেয়েছিল। আর কাজী সাহেবকেও বলে রেখো আজ রাতেই শুভ কাজটা সেরে ফেলি। তৃষা ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল, অথচ তার চঞ্চল মনটা আজ নিথর হয়ে গেছে। যার সাথে জীবন শুরু হতে যাচ্ছে তার প্রতি কোনো ভালোবাসা নেই, নেই কোনো আগ্রহ, আছে কেবল এক বুক অভিমান আর নিরুপায় হয়ে মেনে নেওয়া এক নিয়তি। পৌষের শেষ প্রহর আসন্ন, দিবালোকে ম্লান হয়ে আসছে, ছায়া বিস্তার দীর্ঘতর হয়েছে। আকাশ প্রান্তে গোধূলির রাত
ভাঙা আভা যেন কোনো এক বিদায় ব্যথার করুণ রাগিনী আলাপ করছে। নীল দিগন্ত কমলাভ রঙে রঞ্জিত। আর্যদের গাড়িটা এসে থামলো সুবর্ণনগর গ্রামের শেষ প্রান্তর চিরে এক সুদৃশ্য অট্টালিকার সামনে। বাড়িটি 2 তলা বিশিষ্ট, উপরে টিন সবুজ রঙের টিনের ছাউনি, যা শহরের মানুষের কাছে টিন শেড হিসেবে পরিচিত। চারিদিকের পরিপাটি বাগান আর কারুকার্যময় স্থাপত্য বলে দেয় ব্যস্ততম রাজধানীর যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে যেন এক টুকরো স্নিগ্ধ শান্তির আশ্রয় আর্যের সুখনীর। সুউচ্চ দালান কোঠার ভিড়ে আর্য এহসানের এই ফ্ল্যাটটি একেবারেই ভিন্ন। একসময় এখানে আর্যর জীবনের পূর্ণতা ছিল প্রিয় অর্ধাঙ্গিনী আর ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুন্দর ছোট্ট সংসার। কিন্তু মহাকালের অমোঘ নিয়মে আজ সেই সব ছায়া বিলীন হয়েছে। বর্তমানে এই বিশাল অট্টালিকার অধিপতি একমাত্র আর্য আর তার একমাত্র ধ্রুবতারা, তার 5 বছরের মাতৃহীনা কন্যা। আর্যর আত্মীয় পরিজনদের বাস শহরের অন্য প্রান্তে। কাকিমা কিংবা অন্য চাচিরা কালভ্রমে এলেও এই গৃহের প্রতিটি কোণ যেন আর্যর গম্ভীর ব্যক্তিত্ব আর নির্জনতার সাক্ষ্য দেয়। তবে আজ পরিস্থিতি ভিন্ন। শুভ বিবাহ উপলক্ষে নিস্তব্ধ এই পুরীতে প্রাণের স্পন্দন জেগেছে। আত্মীয় স্বজনদের কলকলানিতে ঘর আজ মুখরিত। তবে আত্মীয় বলতে গুটি কয়েকজন, আর্যের কিছু কাজিন আর চাচা চাচি। আর্য বাবা মাহীন। ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মা দুজনকেই হারিয়েছে সে। তৃষারা এসে পৌঁছেছে একদিন বাদে সন্ধ্যার কিছুটা পর। ঘড়ির কাঁটা এখন রাত 8:10 ঘরে। তৃষা লক্ষ্য করলো বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। যদিও বিরক্তি আর অভিমানে তার দৃষ্টি অবনত, তবুও যতবার সে চোখ মেলেছে ততবারই অনুভব করেছে গাম্ভীর্যের মোড়কে আবৃত থাকলেও এই গৃহের আনাচে কানাচে এক অনাবিল প্রশান্তি বিরাজমান। তবে একটি বিষয় তৃষাকে বড্ড অবাক করেছে। ড্রয়িং থেকে শুরু করে করিডোর, কোথাও আর্যের কোনো আলোকচিত্র নেই। সাধারণত মানুষের বসার ঘরে কত শত স্মৃতি সাজানো থাকে, অথচ এই বাড়িতে আর্য যেন এক অদৃশ্য ছায়া। দেওয়াল জুড়ে কেবল সমুদ্রের উত্তাল ঢেউ আর দিগন্তের ছবি। যেন এই বাড়ির অধিপতি নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হামিদা বেগম তৃষার কাঁধে হাত রেখে মৃদুস্বরে বললেন, কি দেখছো মা? বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো। আর্য তো এমনই, নিজের কোনো ছবি ঘরে রাখা ওর 2 চোখের বিষ। ও বলে স্মৃতি নাকি মনে রাখতে হয়, দেওয়ালে নয়। তৃষা মনে মনে ভাবলো, স্মৃতি নাকি আবার অস্তিত্বহীন। তার বান্ধবীরা বলেছিল আর্যর হেভি পার্সোনালিটি। কিন্তু এই বাড়িতে পা দিয়ে তৃষার মনে হলো সে কোনো মানুষের ঘরে নয়, বরং এক রহস্যময় দুর্গে এসে প্রবেশ করেছে। তবে সামাজিকতা রক্ষার্থে মৃদু হেসে বলল সে, সমস্যা নেই আন্টি। হামিদা বেগম তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, আন্টি নয় মা, কাকিমা বলো আমায়। আমি আর্যর ছোট চাচি। ওর মার মৃত্যুর পর থেকেই ছেলেটা আমার কাছেই মানুষ হয়েছে। তৃষা প্রতি উত্তরে মৃদু হাসলো। হামিদা বেগম ফের বললেন, এখন থেকেই নিষ্পাপ বাড়িটাকে আবার প্রাণবন্ত করার দায়িত্ব কিন্তু তোমার মা। পারবে তো সময়ের স্রোতে হাসি আনন্দ লীন হয়ে যাওয়া বাড়িটাকে পুনরায় হাসোজ্জ্বল করতে? কথাগুলো সংক্ষিপ্ত, তবে তার গভীরত্ব পড়তে পড়তে অনুভব করলো তৃষা। হৃদয়ে হঠাৎ সূচনা হলো অযাচিত কম্পনের। সে জানে প্রতিশ্রুতি রক্ষা করা কতটা কষ্টসাধ্য, বিশেষত প্রতিশ্রুতি যদি হয় অপছন্দের কিছুকে ঘিরে। সে দিক বিদিক খুঁজে না পেয়ে হঠাৎ বলল, আমি একটু ওয়াশরুমে যেতে চাই কাকিমা। হামিদা বেগম বিচলিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ পাশে থাকা মেয়ে সাবরিনাকে ডেকে বললেন, সাবু, ভাবিকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দাও তো। সাবরিনা আর মৃত্তিকা হামিদা বেগমের মেয়ে। সাবরিনা তৃষার বয়সী হলে মৃত্তিকা বয়সে সামান্য ছোট। সাবরিনা সোফায় বসে চিপস খাচ্ছিল। মায়ের আদেশ পেতেই দ্রুত তৃষার হাত ধরে আন্তরিক কণ্ঠে বলল, চলো ভাবি। তৃষা হাফ ছেড়ে বাঁচলো যেন। সে ভালো করেই জানে ওয়াশরুম যাওয়াটা বাহানা মাত্র, তবুও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার থেকে এই মিথ্যা বলে বাঁচা ঢের ভালো। রণতরীর পদদেশের সুপ্রশস্ত আঙিনায় থেমে থেমে আসছে পড়া জলকল্লোলগুলো দৃষ্টিকারী। কখনো তার নীলাভ বলে ঢাউর হয়, আবার পরক্ষণেই তা ফেনিল শুভ্রতায় বিলীন হয়ে যায়। চকিতে দৃষ্টি ফেরাতে বহুদূরে কোনো এক বন্য পক্ষীর অস্পষ্ট কায়া কুয়াশার চাদর ভেদ করে মিলিয়ে যেতে দেখা যায়। সময় গণনায় অতিবাহিত হয়েছে দিন 30। বিশাল এই আটলান্টিক মহাসাগরের হৃৎপিণ্ডে আর্যর রণতরীটি এখন নিঃশব্দ দ্বীপের মতো ভেসে চলছে। চারদিকের আকাশ যেন জলরাশির সঙ্গে একাকার হয়ে এক ধূসর স্তব্ধতা তৈরি করেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউ যখন লোহার দেওয়ালে সজোরে আঘাত হানে, তখন সেই গর্জনে এক ধরনের রুদ্র সঙ্গীত বেজে ওঠে। আর্য রেলিং ধরে নির্বিশেষ চেয়ে আছে সেই নীল দিগন্তের দিকে। লোনা বাতাস তার চুলগুলো অবিন্যস্ত করে দিচ্ছে, কিন্তু তার পাথুরে মুখবয়বে বিন্দুমাত্র বিকার নেই।
তার চোখে আজ আর সমুদ্রের নীল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। হঠাৎ ভারী বুটের শব্দে আর্যর তন্ময়তা কাটলো। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শফকত সাহেব ধীরে পায়ে আর্যর পাশে এসে দাঁড়ালেন। বয়সে বড় হলেও আর্যর সঙ্গে তার সম্পর্কটা কেবল আদেশ নির্দেশের নয়, বরং এক আন্তিক স্নেহের। সমুদ্রের এই নির্জনতায় তার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনালো। তিনি আর্যর কাঁধে হাত রেখে ঈষৎ হেসে বললেন, হোয়াটসঅ্যাপ ইয়াংম্যান, সাগরের নোনা জলে কি ঘরের মিষ্টি ঘ্রাণ ভুলে গেলে? হেডকোয়ার্টারে থাকতে তো অনেক কথা শুনলাম, তা বিয়েটা কি? অ্যাডমিরাল কথাটি শেষ করার আগেই আর্যর জল শক্ত হয়ে উঠল। সে দৃষ্টি না ফিরিয়ে অত্যন্ত শীতল আর দৃঢ় স্বরে বলে উঠল, প্রসঙ্গটা এখানেই থামান, আমার কোনো বিয়ে হয়নি। অ্যাডমিরাল ভ্রুকুচকে তাকালেন। হোয়াট ডু ইউ মিন? তোমার কাকিমা তো নিজে ফোন করে আমাদের জানালেন। আর্য এবার ঘুরে তাকালো। তার চোখে এক বিষণ্ণ কাঠিন্য। সে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আপনারা যেটাকে বিয়ে বলেন স্যার, ওটা স্রেফ একটা সোশ্যাল কন্ট্রাক্ট। আমার জীবনে মাহেরিনী ছিল প্রথম আর সেই শেষ। দ্বিতীয় কোনো অস্তিত্বের জায়গা আমার হৃদয়ে নেই। একটু থেমে সে আরো যোগ করলো, কাগজে কয়েকটা সই করলে যদি মানুষের মন বদলে যেত স্যার, তবে জীবনটা অনেক সহজ হতো স্যার। আমার কাছে বর্তমান মানে শুধুই আমার প্রফেশন আর আমার অস্তিত্বের শেষ চিহ্ন, আমার টুইঙ্কেল। এর বাইরে আর কোনো রিলেশনশিপ স্ট্যাটাস আমার জানা নেই।